সবগুলো উপকরণ যখন গুঁড়া করা হয়ে যাবে তখন আমি এটাতে কিছু আটা মিক্স করে নেব। বুটগুলোকে আমি জিপলক ব্যাগে আমার যতটুকু দরকার প্রয়োজন মতো নিয়ে, একবার আমার ফ্রিজে আদা রসুনের পেস্ট ছিলই না, একদম জাস্ট ডিপ থেকে বের করে তারপর রান্না করব। এই তো আমার ইফতার একদম রেডি। তবে লেবুর শরবত করে নিই, যেহেতু লেবুতে প্রচুর দাম। কিন্তু আমার বলতে ইচ্ছা করে না, কারণ আমি হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। পবিত্র রমজান মাসে আপনাদের সবাইকে জানাচ্ছি আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। এটা অবশ্য রমজানের আগে করা ভিডিও, আপনাদের সাথে শেয়ার করা হয়নি। আই এম সো সরি, কারণ আমি প্রচুর অসুস্থ, ঠান্ডা জ্বরে ভুগছি ইদানিং। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি দ্রুত সুস্থ হয়ে যাই। রমজানের জন্য মোটামুটি সব বাজার করা শেষ, বাকি বাজারগুলো আমি বের করে ফেলেছি। সবার লাস্টে আমি বুটের ব্যাগটা বের করছি, কারণ এটা ছিঁড়ে গেছে। তো বাকি বুটগুলোকে আমি এখন ভিজিয়ে রাখবো। প্রতিদিন বুট ভিজিয়ে রাখাটা কিন্তু খুব ঝামেলার কাজ, অনেক সময় দেখা যায় যে মনেও থাকে না। সেজন্য আমি এক সপ্তাহের জন্য বুট ভিজিয়ে রাখবো। এইভাবে করে বুট ভিজিয়ে রেখে কিন্তু আমার অনেক বেশি উপকার হয়, কাজের অনেক প্রেশার কমে যায়। এখন আমি ভ্যাসনের প্রস্তুতি নিচ্ছি। তো ভ্যাসনের জন্য এখানে আমি কয়েক রকমের ডাল নিয়েছি। এখানে কি কি ডাল আছে দাঁড়ান আপনাদেরকে খুলে দেখাচ্ছি। এটা হচ্ছে আপনার খেসারি ডাল 1 কেজি নিয়েছি, আর এটা হচ্ছে মসুরির ডাল, লাল ডাল যেটা, মসুরির ডাল নিয়েছি 1 কেজি। তারপর আছে বুটের ডাল, এই যে এখানে আছে বুটের ডাল, বুটের ডালও 1 কেজি নিয়েছি। এই যে এটা হচ্ছে আপনার পোলার চাল, এই পোলার চালটা দিলে কিন্তু বেসন থেকে খুব সুন্দর একটা স্মেল বের হয়। সবগুলো উপকরণ এখন আমি একসাথে ঢেলে তারপর ব্লেন্ড করতে পাঠিয়ে দেব। সবগুলো উপকরণ যখন গুঁড়া করা হয়ে যাবে তখন আমি এটাতে কিছু আটা মিক্স করে নেব, কারণ আটা মিক্স করে নিলে কিন্তু ফুলকো ফুলকো বেগুনি আলুর চপ হবে, খেতেও অনেক ভালো লাগবে। বাজারে কেনা যে ভ্যাসনগুলো আছে ওগুলোতে কিন্তু বেশিরভাগই আটা থাকে, কিন্তু এটা তো আমি নিজের হাতে করছি, সেজন্য আমি এখানে কিছু আটা মিক্স করে নিব। 4-5 ঘন্টা ভিজিয়ে রাখার পর এই যেরকম হয়েছে। যাই হোক, এখন আমি এগুলোকে সিদ্ধ করে নেব। ভ্যাসনগুলো কিন্তু অনেক সুন্দর করে গুঁড়া হয়েছে, তবে এগুলোকে এখন আমি না চেলেই রেখে দিব, যখন বানাবো তখন চেলে চেলে বানাবো। আর এখন এগুলোকে আমি এয়ারটাইট বক্সে রেখে একদম ডিপ ফ্রিজে রেখে দিব, যাতে খুব ভালো থাকে। আমি সব সময় যে কোনো ধরনের গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া অথবা চালের গুঁড়া, বেসন সব কিছুই কিন্তু আমি এভাবে ডিপ ফ্রিজে রেখে দিই। আগে আমরা কি করতাম, যে কোনো ধরনের গুঁড়া রোদে খুব ভালো করে শুকিয়ে তারপরে এয়ারটাইট বক্সে ভরে নর্মাল জায়গায় রেখে দিতাম। অনেক সময় দেখা যেত যে 1 মাস বা 1.5 মাসের মতো ভালো থাকতো, তারপর আস্তে আস্তে ছাতা পড়ে যেত। তারপর আবার গুঁড়াগুলো অনেক দিন বাইরে থাকার কারণে কিন্তু একটু তিতকুড়েও হয়ে যেত। তাই এখন আমি সব ধরনের গুঁড়া ডিপ ফ্রিজে রেখে দিই, এতে অনেক দিন পর্যন্ত ভালো থাকে। আপনারাও কিন্তু চাইলে এভাবে ট্রাই করতে পারেন, কারণ রোদে শুকানো কিন্তু অনেক ঝামেলার কাজ। আবার অনেক সময় দেখা যায় যে রোদও থাকে না, আমরা বাসা বাড়িতে যারা থাকি, বিশেষ করে যারা ভাড়া বাসায় থাকে তাদের জন্য একটু বেশি টাফ হয়ে যায়। তাই আমি মনে করি এই পদ্ধতিটা কিন্তু একদম বেস্ট একটা পদ্ধতি, আপনারা চাইলে ট্রাই করতে পারেন। সেদ্ধ বুটগুলোকে আমি জিপলক ব্যাগে আমার যতটুকু দরকার প্রয়োজন মতো নিয়ে তারপর এইভাবে ভরে আমি এখন ডিপে রেখে দিব। আর যখন আমি রান্না করব তখন জাস্ট ডিপ থেকে বের করে তারপর রান্না করব। সাথে যদি আলু দিতে চাই তাহলে আলুও দিয়ে নিতে পারবো, কোনো সমস্যা নেই। ডালও কিন্তু ভিজিয়ে বেটে এইভাবে জিপলক ব্যাগে ভরে ফ্রোজেন করে নিতে পারেন, রোজার মধ্যে কাজের অনেক সুবিধা হবে। আজকের ইফতারিতে আমি বুট পেঁয়াজও বানাবো না, কারণ আমার ছেলেমেয়েরা আজকে নাকি তেহারি খাবে, সেজন্য এখানে আমি পোলাও চালগুলো ভিজিয়ে নিয়েছি। তবে তেহারি আর খিচুড়ি যেটাই রান্না করি না কেন, আলুর চপ, ডিম চপ এগুলো থাকতেই হবে। রোজা বলে কথা, মানে রোজার মধ্যে যদি আলুর চপ, বেগুনি এগুলো না থাকে তাহলে নাকি ইফতারের মতো মনেই হয় না। সেই জন্য খিচুড়ি অথবা তেহারি অথবা বিরিয়ানি যেটাই করি না কেন, আলুর চপ, বেগুনি এগুলো থাকতেই হবে।
এখানে আমি অনেকগুলো আলু নিয়েছি, কারণ আজকে যেহেতু আমি ডিম চপ বানাবো, আর ডিম চপে কিন্তু প্রচুর আলু লাগে। আবার নাকি আলুর চপও খাবে, সেজন্য আলুর চপ আর ডিম চপ দুটার জন্য আমি অনেকগুলো আলু নিয়েছি। যেহেতু আলুগুলোকে আমি মাঝখান দিয়ে কেটে দিয়েছি, সেজন্য ডিমগুলোকে আমি অনেক ভালো করে ধুয়ে তারপর আলুর সাথে সিদ্ধ বসিয়ে দিলাম। ভিজিয়ে রাখা পোলার চালগুলোকে মাত্র একটা ধোয়া দিব, কারণ এগুলো অনেকক্ষণ পর্যন্ত ভিজে ছিল আর অনেক নরম হয়ে আছে। বেশি কষলিয়ে ধুতে গেলে কিন্তু আবার ভেঙে যেতে পারে চালগুলো। তো এখন আমি গাছের গোড়ায় এই চালের পানিটা দিয়ে দিলাম। চালের পানি, ডালের পানি কিন্তু গাছের জন্য অনেক উপকার। এটা কিন্তু টক দই, আমি এই দুটা লেবু দিয়ে তারপর তৈরি করেছি। পানি পানি দেখা যাচ্ছে, কারণ লেবুর পরিমাণটা মনে হয় কম পড়ে গেছে। আসলে ঠান্ডা দুধের উপর লেবুটা ব্যবহার করেছি তো, যার কারণে দই হতে একটু বেশি সময় লাগছে। তেলের উপর আস্ত মরিচ দিলে কিন্তু ঠাস ঠাস করে ফুটতে থাকে, সেজন্য আমি মাঝখান দিয়ে কেটে দিচ্ছি। যেই তেলটা দিয়ে আমি পেঁয়াজের বেরেস্তা করেছি, সেই তেলটা দিয়ে এখন আমি তেহারির মাংসটা রান্না করে ফেলবো। আবারও কিছু পেঁয়াজ কুচি নিয়েছি আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন পেঁয়াজগুলোকে একটু বেরেস্তা করে নেব। গরুর মাংস সিদ্ধ হয়ে যাওয়ার পর চাল ঢেলে কষিয়ে তারপর রান্না করা হবে, সেজন্য আমি একবারই আদা রসুনের পেস্টটা নিয়ে নিলাম। আমি কিন্তু সবসময় আলাদা করে পোলা চাল রান্না করি, তবে আজকে একসাথেই দিয়ে দিব। দিয়ে দিচ্ছি টক দই, আরেক গ্লাস পানিও দিয়ে দিলাম। ব্যাস, এই তো সিদ্ধ হয়ে গেছে। আলুর চপ আর ডিম চপ দুইটা আমি একবারই মিক্স করে নিচ্ছি। তো এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা। কাঁচামরিচগুলোকে একদম কুচি কুচি করে নিয়েছি, অনেকগুলো দিয়েছি, দেখতেই পাচ্ছেন, একটু ঝাল ঝাল হবে। এখন দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা। ম্যাগি মশলা অথবা চাট মশলা, যেটা খুশি দেওয়া যায়, খুব ভালো লাগবে খেতে। তারপর স্বাদমতো লবণ দিয়ে এখন খুব ভালো করে মিক্স করে নেব। যতটুকু চাল দিয়েছি তার দ্বিগুণ পানি দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি তেহারির মশলা, স্বাদ মতো লবণ, কয়েকটা কাঁচামরিচ, সামান্য গোলাপ জল দিয়ে দিচ্ছি, কেওড়া জল দিয়ে দিচ্ছি। এটা আগে মিক্স করা ছিল, তার উপর আবার নতুন করে আমি ময়দা আর বেসন দিয়েছি। তার জন্য আমি একটু হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, আদা রসুন পেস্ট আর এখন ম্যাজিক মশলা দিয়ে দিচ্ছি।
দিয়ে তারপর এটাকে আবার আরেকটু ময়ান করে নিব। যেহেতু আলুর চপ আর ডিম চপ দুইটা একসাথে বানাবো, সেই জন্য বেসনের পরিমাণটা একটু বেশি লাগতে পারে, সেজন্য আবার নতুন করে গুলিয়ে নিলাম। ডিম চপগুলো একটু বেশি বড় বড় দেখা যাচ্ছে, তো যাই হোক অনেকগুলো হয়ে গেছে। আসলে ডিম মাঝখান দিয়ে এতগুলো পিস না করলেও পারতাম, দুটা দুটা চারটা করলেও কিন্তু হয়ে যেত। তো যাই হোক, এখন আমার তেহারিটাও প্রায় হয়ে গেছে, একটু বেরেস্তা দিয়ে ঢেকে রাখলাম। একদম লাল লাল করে ভেজে উঠালাম। ডিম চপটা কিন্তু খেতে অনেক ভালো লাগে, যেহেতু আলু থাকে সেজন্য বেশি ভালো লাগে। আমার আবার ডিম চপ আলুর চপ এগুলোর প্রতি আকর্ষণ কম, তবে বেগুনি আমার ভীষণ পছন্দের। এখন বাজারে যেহেতু বেগুনের অনেক দাম, সেজন্য বেগুনি খেতে পারছি না। তবে আপনাদের ভাইয়াকে বললেই কিন্তু এনে দেবে বাজার থেকে বেগুন, যত দামই হোক, কিন্তু আমার বলতে ইচ্ছা করে না, কারণ আমি তো জানি বাজারে কি পরিমাণের দাম চলছে এখন বেগুনের। শুধু শুধু টাকা নষ্ট করে কী লাভ, যখন কমে যাবে দাম তখন খাবো। বেসন গলানোর সময় আদা রসুন পেস্টটা আপনি যত কম ব্যবহার করবেন, বেসনের স্বাদটা কিন্তু তত বেশি ভালো আসে। এটা কিন্তু আমি আগে জানতাম না। একবার আমার ফ্রিজে আদা রসুনের পেস্ট ছিলই না, একদম সামান্য পরিমাণের ছিল। তো সেইটুকু দিয়ে আমি বেসনটা খুব সুন্দর করে গুলিয়ে তারপর আলুর চপ বেগুনি করেছি, আর বিশ্বাস করেন এত ভালো লেগেছিল, সেই স্বাদটা এখনও আমার মুখে লেগে আছে। তারপর থেকেই মূলত আমি বেসন গলানোর সময় আদা রসুন পেস্টটা অল্প পরিমাণে দিই। একেবারে না দিলে আবার ডাল ডাল একটা স্মেল আসে, সেটা আবার ভালো লাগে না। তো ফাইনালি আমার ডিম চপ আলুর চপ আর তেহারি রান্না হয়ে গেছে। ডিম চপটা অবশ্য বিস্কিটের গুঁড়া দিয়ে করলেও ভালো লাগে খেতে, আজকে আমি বেসন দিয়ে করেছি। আর এদিকে আমার তেহারি রান্না হয়ে গেছে, একদম সামান্য পরিমাণে রান্না করেছি, যেহেতু শুধু সন্ধ্যা রাত্রে খাওয়া হবে। ইফতারের টাইম প্রায় হয়েই যাচ্ছে, আর মাত্র 5 থেকে 6 মিনিটের মতো আছে। তো এখন আমি এগুলোকে একটু বেড়ে নিচ্ছি। এই তো আমার ইফতার একদম রেডি। তবে লেবুর শরবত করে নিই, যেহেতু লেবুতে প্রচুর দাম। আর এমনিতেও আমরা চিনি একেবারেই খাই না, চিনি যেহেতু খাই না, লেবুর শরবত দিয়ে কী হবে বলেন। আপনারাও যদি পারেন তাহলে চিনিটা অ্যাভয়েড করার চেষ্টা করবেন, কারণ চিনি হচ্ছে বিষ। শুধু শুধু বিষ খেয়ে মরার কোনো দরকার নেই। সেজন্য সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, এটাই চাই। আমার আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন। আজ এই পর্যন্তই, ফিরে আসবো নতুন আরেকটি ব্লগ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।